আলহামদুলিল্লাহ। ভূমি জরিপ কোর্সের আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। এর আগে আমরা প্রথম ক্লাসে আমাদের যে ভূমি জরিপ সংক্রান্ত, খতিয়ান সংক্রান্ত, কাগজপত্র সংক্রান্ত প্রথম ক্লাস করেছিলাম। সেখানে আমাদের মূল আলোচ্য বিষয় বা আলোচনাগুলো ছিল এরকম যে স্বীকৃত জরিপ মোট চার্ট: সিএস, এস এ, আর এস, বিএস। তো সিএস এর ফুল মিনিং ছিল ক্যাডাস্ট্রাল সার্ভে, অর্থাৎ কি স্তর জরিপ। এর কার্যকাল ছিল 1888 থেকে 1940। এরপরে ছিল আছে স্টেট একুইজিশন অ্যান্ড টেনান্সি অ্যাক্ট 1950, জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন 1950। এটার কার্যকাল ছিল 1956। এরপরে ছিল আরএস, রিভিশনাল সার্ভে। এটা ছিল 1965 থেকে 85। এরপরে বিএস বা বিআরএস, বাংলাদেশ রিভিশনাল সার্ভে বা বাংলাদেশ সার্ভে। এটার কার্যকাল 1985 থেকে এখনো চলমান। এই মোটামুটি এই পড়াগুলো ছিল। তো আজকে আমরা যে চারটা স্বীকৃত জরিপ, এটা আমরা শিখব কিভাবে চিনতে হয়। কাগজের মধ্যে লেখা থাকে না যে কোনটা বিএস, কোনটা বিআরএস, কোনটা এসএ, কোনটা সিএস, এগুলো লেখা থাকে না। বরং কিছু আলামত আছে, আলামতগুলো দেখে আমাদের চিনতে হবে। এই আলামতগুলো আজকে আমরা আলোচনা করব। তো ইতিমধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের আজকের পড়ার পিডিএফ শেয়ার করেছি। সেখান থেকে আমরা দেখব। আশা করি স্ক্রিন দেখা যাচ্ছে। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। প্রথম আলোচনা হলো সিএস ম্যাপ বা নকশা চেনার সহজ উপায়। একটা হলো নকশা, একটা হলো পর্চা বা খতিয়ান। তো এখানে লেখা আছে সিএস ম্যাপ চেনার জন্য আলাদা কোনো বৈশিষ্ট্য নেই, বরং প্রত্যেকটা ম্যাপের মধ্যে তার প্রস্তুতকাল উল্লেখ করা আছে। সুতরাং সেই সময়কাল দেখেই চিনতে হবে কোনটি কোন জরিপের ম্যাপ বা নকশা। যেমন 1888 থেকে 1940 ইংরেজি সাল পর্যন্ত সিএস কার্যক্রম চলমান ছিল। অতএব কোনো নকশায় যদি 1888 থেকে 1940-এর সময় উল্লেখ থাকে, তাহলে বুঝতে হবে যে এটা সিএস নকশা। অর্থাৎ এর মধ্যে যে কোনো সময়ে বা যে কোনো সাল যদি উল্লেখ থাকে, তাহলে বুঝতে হবে এটা সিএস নকশা। কারণ ওইখানে কোনো লেখা থাকবে না যে সিএস না আরএস না বিএস বা বিআরএস, এভাবে লেখা থাকবে না। বরং শুধু সন উল্লেখ থাকবে। যেমন আমাদের এখানে একটা নমুনা নকশা দেওয়া আছে, এটার মধ্যে সব বোঝা যায় না, একটা নমুনা নকশা হিসেবে দেওয়া আছে। এখানে সব এরকম না, নকশা আর কি এরকম হয়ে থাকে। এখানে সন লেখা থাকে। সিএস পর্চা বা খতিয়ান চেনা সহজ উপায়। এই খতিয়ান শতভাগ প্রিন্টেড বা মুদ্রিত, যদিও সার্টিফাইড পর্চা হস্তলিখিত, এবং এই খতিয়ান উপর নিচে লম্বালম্বি থাকে। এই খতিয়ান এপিঠ উপিঠ উভয় পৃষ্ঠা সংবলিত, এবং প্রথম পৃষ্ঠার উপরে পরগনা শব্দটি লেখা আছে। আর অপর পৃষ্ঠায় জমির রকম কলামের পাশে উত্তর সীমানার মালিকের পরিচয় দেওয়া আছে। এই খতিয়ানের প্রথম পৃষ্ঠায় দুটি অংশ আছে। উপরের অংশে জমিদারের পরিচয়, জমিদারের নাম ও তার 16 আনা অংশ উল্লেখ থাকে। নিচের অংশে অধীনস্থ প্রত্যেক প্রজা বা রায়তের স্ব হিস্সা আলাদাভাবে উল্লেখ সহ 16 আনা মিলানো থাকে। এই খতিয়ানের প্রথম পৃষ্ঠার নিচের অংশে সর্বশেষ কলামে জোত মালিকের নাম ও তার ধরন উল্লেখ থাকে। এই কিছু বিষয় আছে, আলামত, এগুলো দেখে আমরা সিএস পর্চা চিনতে পারবো। আমরা যদি দেখি নমুনা হিসেবে, এই যে একটা সিএস পর্চা, হ্যাঁ, এটা হলো প্রথম পৃষ্ঠা। বলা হয়েছে না দুই পৃষ্ঠা থাকে, খাড়াখাড়ি থাকে, এই পৃষ্ঠা দেখেন খাড়াখাড়ি। প্রথম পৃষ্ঠায় একটা আলামত হলো কি, পরগনা শব্দ লেখা আছে। উপরে দেখেন পরগনা লেখা আছে, যে পরগনা ভাওয়াল।
এবার আরেকটা হলো, এটা প্রথম পৃষ্ঠায় দুইটা অংশ থাকে। প্রথম পৃষ্ঠায় জমিদারের নাম, দ্বিতীয় অংশে যারা প্রজা তাদের নাম। যে প্রথম অংশে জমিদার যারা, দুল মিয়া, ফুলু মিয়া, পিং কবি মিয়া, পিং মানে পিতা, এরা হলো জমিদার। নিচের অংশে শাহেদ আলী, খোকন আলী, ইমান আলী, হারিস আলী, পিং মৃত গফুর আলী, পিতা মৃত গফুর আলী। এদের অংশ, প্রত্যেকের অংশ আলাদা আলাদা ভাবে উল্লেখ করা আছে এবং 16 আনা মিলানো আছে। তাহলে এখানে প্রথম পৃষ্ঠায় দুইটা অংশ দেওয়া আছে। আরেকটা আলামত হলো, প্রথম পৃষ্ঠার নিচের একদম সর্বশেষ কলামে যে জোত মালিকের নাম লেখা আছে। জোত মালিক মানে যিনি দখল করতেছে, ভোগ দখল, চাষবাস করতেছে। জোত শাহেদ আলী, রায়ত স্থিতিবান, এরকম উল্লেখ থাকে। এটা হলো প্রথম পৃষ্ঠা আমরা দেখলাম। এই যে এটা হলো দ্বিতীয় পৃষ্ঠা, সিএস এর দ্বিতীয় পৃষ্ঠায় কি বলা হয়েছে, রকম কলামের পাশে উত্তর সীমানা, এটা এই কলামটা আছে। দেখেন 2 নম্বর কলাম। কলাম বলতে উপর নিচে যে খাড়াখাড়ি ঘরগুলো, এটাকে কলাম বলে। 1 নম্বর কলামে আছে দাগ নং। 2 নম্বর কলামে জমির রকম, জমির প্রকারটা কি, কান্দা, নালা, বাড়ি, খাল, এরকম জমির রকম থাকে, প্রকার থাকে। এর সাথের কলামটা কি আছে, উত্তর সীমানা, অর্থাৎ যে জমিটা আছে আমাদের, এর উত্তর সীমানায় মালিক কে, এটা আর কি উত্তর সীমানা। এই কলামটা থাকে, এটা হলো কথা। তো মোটামুটি এই আলামতগুলো যেটা আমরা দেখলাম এবং আমরা মিলাইও দেখলাম। আবার যদি আমরা দেখি, এবং সেটা কি, সিএস পর্চা শতভাগ প্রিন্টেড বা মুদ্রিত, অর্থাৎ এগুলো প্রিন্ট লেখা থাকে। যদিও হস্ত সার্টিফাইড কপি, যেটা পরবর্তীতে যেটা দেওয়া হয়, প্রথম যেটা একদম সরকার কাজ করার পরে প্রথম যেটা দেয় সেটা হলো মূল কপি। মূল কপি শতভাগ প্রিন্টেড থাকে। পরবর্তী কপি, এগুলো সার্টিফাইড কপি বলা হয়, এগুলোকে সত্যায়িত কপি। এগুলো হাতে লেখাও থাকে। যেমন একটা হাতে লেখা কপি, সার্টিফাইড কপি, এর জন্য হাতে লেখা আছে। তাহলে আমরা আলামত গুলো একবার চর্চা করি, সবাই বলার চেষ্টা করি যে এই খতিয়ান শতভাগ প্রিন্টেড বা মুদ্রিত, যদিও সার্টিফাইড পর্চা বা হস্তলিখিত, এবং এই খতিয়ানে উপর নিচে লম্বালম্বি থাকে। এই খতিয়ান এপিঠ ওপিঠ উভয় পৃষ্ঠা সংবলিত, এবং প্রথম পৃষ্ঠার উপরে পরগনা শব্দটি লেখা আছে, আর অপর পৃষ্ঠায় জমির রকম কলামের পাশে উত্তর সীমানার মালিকের পরিচয় দেওয়া আছে। এই খতিয়ানের প্রথম পৃষ্ঠায় দুটি অংশ আছে, আর উপরের অংশে জমিদারের পরিচয়, জমিদারের নাম ও তার 16 আনা অংশ উল্লেখ থাকে। নিচের অংশে অধীনস্থ প্রত্যেক প্রজা বা রায়তের শস্য ইচ্ছা আলাদাভাবে উল্লেখ সহ 16 আনা মিলানো থাকে। এই খতিয়ানের প্রথম পৃষ্ঠার নিচের অংশে সর্বশেষ কলামে জুত মালিকের নাম ও তার ধরন উল্লেখ থাকে। অর্থাৎ এখানে যে এগুলো বলা হইলো 4-5টা আলামত, নিজের ভাষায় কে বলতে পারেন না দেখি, তিনি একটু হাত উঠান, তাকে বলার সুযোগ দেওয়া হবে। হাত উঠাইতে হয় কিভাবে জানা আছে? রিয়েকশন দেখেন। প্রথম তো একটা মাইক্রোফোন, এরপরে ভিডিও ভিডিও, এরপরে পার্টিসিপেন্ট মানে অংশগ্রহণকারী কতজন আছে। এখন আমরা অংশগ্রহণকারী 62 জন। এরপরে চ্যাট, চ্যাট বক্স, এখানে ক্লিক করে কিছু লিখতে প্রয়োজন হলে ওখানে লেখা যায়। মানে ক্লিক ক্লিক করে চ্যাট বক্সে মনে কিছু হইলে লেখা যাবে আর কি, যা মনে চায় লেখা যাবে, লেখার পরে এখানে পাঠাই দিতে হবে। চলে গেছে, চ্যাট বক্স। এরপরে হলো রিয়েকশন, যে কলামটা আছে, এই রিয়েকশনে ক্লিক করলে লেখা আছে রেইজ হ্যান্ড। রেইজ হ্যান্ডে ক্লিক করলে হাত উঠবে, এই যে হাত উঠেছে। আবার যদি হাত নামাইতে হয় তাহলে রিয়েকশন, লোয়ার হ্যান্ড, এই হাত নামিয়ে ফেললাম। তো দুইজনে হাত উঠিয়েছেন, আপনারা বলতে চাচ্ছেন। মোহাম্মদ মুহসিন, আপনার কাছে একটা মেসেজ গেছে স্ক্রিনে, সেখানে ক্লিক করেন আনমিউটের জন্য। এরপরে বলেন সিএস এর আলামত গুলো কি। জি বলেন, সিএস এর আলামত গুলো বলেন। আপনারা বলেন। জি, জি ওয়ালাইকুম সালাম। আপনার জোট মালিক, জোট মালিক বলতে কি বোঝাবে? জুকমারি বলে যিনি চাষবাস করে খান, দখলে আছেন। আচ্ছা, হুম, বুঝতে পারলাম।
আচ্ছা, মোহাম্মদ জুবায়ের। জি, আনমিউট করে বলেন। আসসালামু সিএস এর আলাইকুম আলামত গুলো বলেন। রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম সালাম। সিএসের অনেকগুলা আলামত থাকে। একটা হলো যে এই খতিয়ানটা শতভাগ প্রিন্টেড বা মুদ্রিত থাকে, উপরে পরগনা লেখা থাকে এবং এই খতিয়ানটা লম্বা লম্বি হয়। এটার এই প্রথম পৃষ্ঠায় জমিনের মালিকের নাম লেখা থাকে এবং নিচে অধীনস্থ যারা আছে তাদেরও অংশ লেখা থাকে। এবং প্রথম পৃষ্ঠায় সর্বশেষ কলামে যারা ভোগ দখলে আছে তাদের নামও লেখা থাকে, আর দ্বিতীয় পৃষ্ঠায় উত্তর সীমানার মালিকের নামও উল্লেখ থাকে। জি, মাশাল্লাহ। এবার হলো জাবের। জুবায়েরের পরে জাবের একসাথে আছে যেহেতু। জি, আনমিউট করে বলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সিএস সালাম। খতিয়ান চিনার সহজ উপায় হচ্ছে এটা সাধারণত প্রিন্টেড হয়, এই যেটা প্রথম দেয় আর কি, আর বাকিগুলো হাতে লেখা থাকে। আর এই খতিয়ানটা এপি টু পি 2 পৃষ্ঠা সম্বলিত থাকে, আর এটাতে পরগনা লেখা থাকে। আর আরেকটা চিনার উপায় হচ্ছে উপরের অংশে জমিদারের নাম লেখা থাকবে, আর এই লাস্টে এই যিনি এটা ভোগ দখলে আছে চাষবাস করে তার নাম লেখা থাকবে। জুত মালিকের নামে ওই পরিভাষাটাই বলেন। জি, আর জোত হলো জোত মালিকের নাম লেখা থাকবে আর কি। জি, আর হলো প্রজা হলো অর্থাৎ যে জমিদারের পক্ষ থেকে যাদেরকে নিযুক্ত করা হয়, যারা মালিক। মালিক বলতে চাষবাস করে আর কি। তো এদের নামেই কাগজপত্র হয়, আর বাকি এটার পুরাটার এক একজন জমিদার থাকে। জমিদারের কাজ হলো প্রজাদের থেকে কি করে, যে খাজনা উঠায় বাৎসরিক, এবং সে নিজে ভোগ করে আর কিছু সরকারকে দেয়। সরকার যেটাকে জায়গিরদার বলে বা জমিদার বলে এরকম। তো এবার আমরা দেখি এসএ তে কি আছে। এসএ পর্চা বা খতিয়ান চিনার সহজ উপায়। এই খতিয়ান ডানে বামে আড়াআড়ি থাকে। আগেরটা ছিল সিএস খাড়াখাড়ি, হ্যাঁ। এটা হলো আড়াআড়ি, যে কম্পিউটার আমরা পেজ গুলো দেখি না, ল্যান্ডস্কেপ এভাবে আর কি, ডানে বামে থাকে। সিএস এর মতো উপর নিচে লম্বালম্বি নয়। এই খতিয়ানে অধিকাংশই হাতে লিখিত। এসে সব অধিকাংশই হাতে লিখিত। তবে ঢাকা ও তার পার্শ্ববর্তী কিছু এলাকায় প্রিন্টেড পাওয়া যায়। এই পর্যায়ে বেশিরভাগ ক্ষেত্রে অংশীদারদের 16 আনা অংশ প্রাপকদের মাঝে আলাদাভাবে লিখে দেওয়া হয়নি। যে একের নিচে হর্ষন্ত, এটা 16 আনা, এটাকে বলে 16 আনা। এটা 16 আনার প্রতীক। অংশ প্রাপকদের মাঝে আলাদাভাবে লিখে দেওয়া হয়নি। এই খতিয়ানে সর্বশেষে মন্তব্য কলাম ও তার পাশে রাজস্ব কলাম অবস্থান করে। এই খতিয়ানের প্রথমেই সর্ববামে উপরে সাবেক লেখে খতিয়ান নম্বর ও নিচে হাল লেখে খতিয়ান নম্বর লেখা থাকে। আবার কখনো শুধু সাবেক লেখা থাকে। এই এসএ জরিপের আলাদা ম্যাপ না হওয়ায় প্রায় সিএস ও এসএ খতিয়ানের দাগ নম্বর একই থাকে। এটা আমরা গত ক্লাসে বলেছিলাম, এস এর কোনো আলাদা ম্যাপ নেই। এই জন্য সিএস এস এর দাগ নম্বর একই, প্রায় একই থাকে। এবার যদি আমরা দেখি, এই যে পর্চাটা দেখেন, এটা এসএ পর্চা। এটা দেখেন পুরাটাই হস্তলিখিত, হাতে লেখা, এবং এটা আড়াআড়ি, খাড়াখাড়ি না, ল্যান্ডস্কেপ। তো এখানে যে আলামত গুলো বলা হইলো, একদম প্রথমে দেখেন বামে সাবেক এবং হাল লেখা আছে, একটু অস্পষ্ট আর কি। উপরে দেখেন সাবেক দাগ নম্বর এত, নিচে হাল দাগ নম্বর এত। সাবেক মানে সিএসএ, আর হাল মানে বর্তমানে এসএ তে দাগ নম্বর কত এত। এরপরে যে অংশ কলাম দেখেন, এখানে একটা সেকেন্ড ব্রেকার দেওয়া আছে। এখানে অংশীদারের অংশ আলাদাভাবে বুঝিয়ে দেওয়া হয় নাই, সবার অংশ একসাথে লেখা আছে। এরপরে সর্বশেষ মন্তব্য কলাম, এরপরে রাজস্ব কলাম লেখা আছে দেখেন, যে মন্তব্য পাশে রাজস্ব। তাহলে এই হলো মোটামুটি এসে খতিয়ান চিনার আলামত। অর্থাৎ এক নম্বর হলো হস্তলিখিত,
2 নম্বর হলো সাবে খাল লেখা আছে। 3 নম্বর হলো অংশীদারদের অংশ আলাদাভাবে বুঝিয়ে দেওয়া হয় নাই। এরপরে আরেকটা হলো সর্বশেষ কলামে রাজস্ব কলাম ও মন্তব্য কলাম অবস্থান করে। এই মোটামুটি এগুলো আলামত। তো আলামত গুলো এবং এখানে ম্যাপ না থাকায় সিএস আর এস এর দাগ নম্বর প্রায় একই থাকে। এখন কি বলতে চান, দুই একজনে হাত উঠান। গোলাম হোসেন। জি, আনমিউট করে বলেন। জি, আসসালামু আলাইকুম। আমি বলতে চাচ্ছি আমাদের এলাকায় আর খতিয়ান নামে একটা খতিয়ান প্রচলিত আছে, এই সম্পর্কে যদি একটু বলতেন। এটা গত ক্লাসে তো জবাব দেওয়া হয়েছে, এটা স্থানীয় ভাষা, এইটা কোনো স্বীকৃত ভাষা না। তাহলে এটার প্রতিশব্দ হিসেবে কি করা হয়? আমি ওই দিন নেটের সমস্যার জন্য কানেক্ট ছিলাম না আর কি। ওদিন তো প্রশ্ন করেছিলেন আপনি বা কেউ প্রশ্ন করেছিলেন, ঠিক আছে? তো বলা হয়েছে এটা স্থানীয় পরিভাষা, এটা স্বীকৃত জরিপ বা এটা জাতীয় পরিভাষা না। তাহলে জাতীয় পরিভাষাটা কি হবে একটু জানতে চাচ্ছিলাম। এই যে আমরা 4টা নকশা পর্চা শিখেলাম, 4টা। জি, এসএ সম্পর্কে কেউ কিছু বলেন, হাত উঠান। মনির হোসাইন, আনমিউট করে বলেন। আবার তো মিউট করে ফেললেন, ক্লিক করলে আনমিউট করতে হবে, হ্যাঁ? যে এবার শুধু ক্লিক করেন, আনমিউটে ক্লিক করেন। জি, এখন জি, বলেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসএ জরিপ সিএস জরিপের মতো লম্বালম্বি ভাবে এই নকশাটা দেওয়া থাকে না, এটা আড়াআড়ি ভাবে দেওয়া থাকে। নকশা না, পর্চা, অর্থাৎ পর্চা খতিয়ান, হ্যাঁ? পর্চা, পর্চা, জি। আর এসএ জরিপে সিএস জরিপের মধ্যে যেরকম এই নাম্বার দেওয়া থাকে নকশার, আহ, আর এসএ জরিপের মধ্যে এই পর্চার মধ্যেও একই নাম্বারই ব্যবহার করা হয়। আর প্রায় একই সেম আর কি, হ্যাঁ? জি, এসএ জরিপের মধ্যে ভুলে গেছি আবার। অংশীদারদের অংশ বুঝায় দেওয়া হয় নাই। জি, অংশীদারদের অংশ বুঝিয়ে দেওয়া হয়নি। মোটামুটি এগুলো ধরতে পারছি আর কি, আরো বাকিগুলো আরেকবার একটু দেখলে ইনশাল্লাহ হয়ে যাবে পুরোপুরি ভাবে। এরপর হলো সাবে খাল লেখা আছে। জি, এবার আমরা শিখবো আরএস। আরএস হলো রিভিশনাল সার্ভে, ঠিক না? আরএস চেনার জন্য উপায় কি? এই খতিয়ান সর্বত্র প্রিন্টেড পাওয়া যায়। এই খতিয়ানে অংশ কলামে 16 আনা অংশ মালিকদের নামে আলাদা আলাদা বন্টন করে দেওয়া আছে। এতে অংশ কলাম ও রাজস্ব কলাম পাশাপাশি অবস্থান করে। এই খতিয়ান আড়াআড়ি ও খাড়াখাড়ি উভয় প্রকার পাওয়া যায়, তবে আড়াআড়ি 1 পৃষ্ঠা সংবলিত আর খাড়াখাড়ি 2 পৃষ্ঠা সংবলিত। 1982 সনের পরে আরএস খতিয়ানে থানা কথাটির পাশাপাশি উপজেলা শব্দটি লেখা আছে। 82 সনের যেহেতু উপজেলা চালু হয়েছে, উপজেলা
সিস্টেম, এই জন্য উপজেলার কথা লেখা আছে। এই হলো আরএস চিনার উপায়। আমরা একটু মিলায় দেখি। এই যে আরএস, হ্যাঁ আরএস এটা 2 পৃষ্ঠা ব্যাপী, যে খাড়াখাড়ি 2 পৃষ্ঠা, আড়াআড়ি হলে 1 পৃষ্ঠা হইতো, খাড়াখাড়ি 2 পৃষ্ঠা। এই 1 পৃষ্ঠা, এই আরএস দ্বিতীয় পৃষ্ঠা। এখানে দেখেন যে যারা অংশীদার তাদের অংশগুলো আলাদা আলাদা ভাবে লিখে দেওয়া আছে। এই যে কার অংশ কতটুকু, আলমাজ ব্যাপারী 2 আনা 15 গন্ডা, সমেদ মিয়া 2 আনা 15 গন্ডা, মৃত শাহেদ আলী, পিতা মৃত শাহেদ আলী, জুলেখা খাতুন 2 আনা 9 গন্ডা 2 করা, জং আবুল হোসেন, রমিজ আলী 6 আনা 5 আনা 7 গন্ডা, রাশেদা খানম 2 আনা 13 গন্ডা 2 করা, মৃত হারেস আলী, সবগুলো মিলে মোট হইলো 16 আনা। এবং অংশ কলাম রাজস্ব কলাম দেখেন, এই অংশ কলামের পাশে কি আছে, রাজস্ব কলাম, দুইটা পাশাপাশি অবস্থান করে। এবার এটা 2 পৃষ্ঠা সংবলিত, এবং এটা প্রিন্টেডই পাওয়া যায়। সার্টিফিকেট কপি হস্তলিখিত হয়, বাকি এটা প্রিন্টেড পাওয়া যায়। এগুলো হলো আরএস খতিয়ান চিনার একটা আলামত। এবার বলেন দেখি, কে বলবেন, হাত উঠান। দিলাওয়ার হোসেন, জি আনমিউট করে বলেন। হ্যাঁ এখন বলেন। প্রায় পাওয়া যায়। আর কথা বলছেন না কেন? HM কাউসার মাহমুদ, আনমিউট করে বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম জি, আরএস এর পর্চা চেনার সহজ উপায়। এই খতিয়ান প্রিন্টের পাওয়া যায়। দ্বিতীয়ত, এই খতিয়ানের অংশ 16 আনা আকারে ভাগ করা হয়। তৃতীয়ত, এই অংশ কলাম ও রাজস্ব কলাম পাশাপাশি অবস্থান করে। চতুর্থত, এই খতিয়ানগুলো আড়াআড়ি এবং খাড়াখাড়ি উভয়ভাবে হয়। আর আড়াআড়ি গুলা 1 পৃষ্ঠায় সংবলিত হয় এবং খাড়াখাড়ি গুলা 2 পৃষ্ঠায় হয়। 1982 সনের পরে এই খতিয়ানে থানার পাশাপাশি জেলা শব্দটারেও সংযুক্ত করা হয়। উপজেলা, উপজেলা, হ্যাঁ জি, আচ্ছা। তো সিএস আরএস আমরা শিখলাম, আরএস কিভাবে চিনতে হয়। শতভাগ প্রিন্টেড, আর হলো অংশ কলাম মালিকদের অংশ আলাদা আলাদা ভাবে বুঝিয়ে দেওয়া আছে। অংশ কলাম রাজস্ব কলাম পাশাপাশি অবস্থান করে। খাড়াখাড়ি আড়াআড়ি দোনো প্রকারই পাওয়া যায়, তবে খাড়াখাড়ি 2 পৃষ্ঠা, আড়াআড়ি হলে 1 পৃষ্ঠা। বিশেষণের পরে খতিয়ানে থানা কথাটির পাশাপাশি উপজেলা শব্দটি লেখা আছে। এবার আমরা দেখি বিএস বা ঢাকা সিটি জরিপের খতিয়ান চিনার সহজ উপায়। ঢাকা সিটি জরিপের খতিয়ান চিনার সহজ উপায় 1 নম্বর হলো, এই খতিয়ানে ডানে বামে আড়াআড়ি লম্বা পাওয়া যায়, আড়াআড়ি। এই খতিয়ানে 1 পৃষ্ঠাতে সবগুলো কলাম আছে। খতিয়ানে অংশ কলামে 16 আনার পরিবর্তে 1.000 এবং অংশীদারদের অংশ নির্ণয় 1000 0.000 হাজার পদ্ধতি ব্যবহার করা হয়েছে।
এই খতিয়ানে জমির পরিমাণ নির্ণয়ে শতাংশের পরিবর্তে অযুতাংশ, অর্থাৎ দশমিকের উপর 4টা শূন্য আর কি, এটাকে অযুতাংশ বলে, অযুতাংশ পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এই খতিয়ানের প্রথম কলামে মালিক, কৃষি প্রজা ও ইজারাদারের নাম ও ঠিকানা, এবং সর্বশেষ কলামে দখল বিবরণ বা অন্যান্য বিশেষ মন্তব্য কথাগুলো লেখা থাকে। এতে ঢাকা মহানগরীর ক্ষেত্রে আলাদা সিলে ঢাকা সিটি জরিপ কথাটি লেখা আছে। মোটামুটি বেশ কিছু আলামত আছে, আমরা দেখি। এই যে আমরা খতিয়ানটা দেখছি, এটা বিএস খতিয়ান একটা নমুনা। এখানে এক পৃষ্ঠাতে আছে এবং এটা আড়াআড়ি, এক পৃষ্ঠাতে সকল কলাম আছে। প্রথম কলামে কি অকৃষি প্রজা, কৃষি প্রজা যেটা আছে, মালিক, ইজারাদারের নাম। দ্বিতীয় অংশে অংশ, রাজস্ব, দাগ নং, জমির দাগের মধ্যে জমির পরিমাণ, দাগের মধ্যে অর্থক্ষতি অংশ, দাগ অনুযায়ী জমির পরিমাণ। এরপরে দখল বিষয়ে অন্যান্য মন্তব্য। সর্বশেষ কলামে দখল বিষয়ক মন্তব্য লেখা আছে। এবং অংশীদারদের অংশ কলামে 2 নম্বর কলামে দেখেন 0.625 বা 000, 0.250, 0.125, এটা এভাবে লেখা আছে। আর হলো লাস্টে দেখেন 8 নম্বর কলামে, 8 নম্বর খ, এটা 4টা সংখ্যা, এটা অযুতাংশ বলে এটাকে। তাহলে এই হলো বিএস বা বিআরএস চিনার সহজ উপায়। আবার যদি আমরা একটু বলি, এই খতিয়ান ডানে বামে আড়াআড়ি লম্বা পাওয়া যায়। এই খতিয়ানের এক পৃষ্ঠাতে সবগুলো কলাম লেখা আছে। খতিয়ানের অংশ কলামে 16 আনার পরিবর্তে 1.000 এবং অংশীদারের অংশ নির্ণয় হাজার পদ্ধতি ব্যবহার করা হয়েছে। খতিয়ানের জমির পরিমাণ নির্ণয়ে শতাংশের পরিবর্তে অযুতাংশ পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এই খতিয়ানের প্রথম কলামে মালিক, কৃষি প্রজা, ইজারাদারের নাম এবং ঠিকানা, এবং সর্বশেষ কলামে দখল বিবরণ এবং অন্যান্য বিশেষ মন্তব্য কথাগুলো লেখা থাকে। এতে ঢাকা মহানগরীর ক্ষেত্রে আলাদা সিলে ঢাকা সিটি জরিপ কথাটি লেখা আছে। কে কে বলতে চান হাত উঠান। নতুন কেউ নাই, হাত উঠাইতে পারেন না বা বলতে চান না? হাত উঠাইতে হইলে এই যে রিয়েকশনে ক্লিক করতে হবে, এবার রেইজ হ্যান্ডে ক্লিক করতে হবে, হাত উঠবে। আবার রিয়েকশনে ক্লিক করে লোয়ার হ্যান্ড, হাত নেমে যাবে। মোহাম্মদ জুবায়ের, আপনি বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। ঢাকা সিটি জরিপের খতিয়ান চেনার সহজ উপায় হলো, এই খতিয়ান ডানে বামে আড়াআড়ি লম্বালম্বি হবে এবং এক পৃষ্ঠাতেই সবগুলা কলাম লেখা থাকবে। এবং এখানে এই 16 আনার পরিবর্তে এই হাজার পদ্ধতিতে অংশীদারদের অংশ নির্ণয় করা হয়েছে। এবং জমির পরিমাণ নির্ণয়ের মধ্যে শতাংশের পরিবর্তে অযুতাংশ নির্ণয় করা হয়েছে। এই খতিয়ানের প্রথম কলামে মালিক, কৃষি প্রজা, ইজারাদারদের নাম ও ঠিকানা লেখা থাকবে এবং সর্বশেষ কলামে দখল বিবরণ ও অন্যান্য মন্তব্য লেখা থাকবে। আর যদি ঢাকা সিটি হয় তাহলে ঢাকা সিটির জরিপ সম্মিলিত একটি সিলও থাকবে। জি, মাশাল্লাহ। আশা করি সবার মোটামুটি ধারণা হয়ে গেছে। হ্যাঁ, যদি সংক্ষেপে বলি, সিএস চিনার জন্য একটা কমন আলামত হলো পরগনা লেখা আছে। পরগনা উপরে লেখা থাকলে এটা আপনি বুঝতে পারবেন এটা সিএস, চোখ বন্ধ করে, আর অন্য কিছু তাকানো লাগবে না। বাকিগুলা তো আছেই, বাকি সিএস পরগনা থাকলেই বুঝবেন এটা সিএস। এসি চিনার জন্য আলামত হলো অংশীদারদের অংশ আলাদাভাবে লিখে দেওয়া হয় নাই, এছাড়া সাবে খাল ইত্যাদি লেখা আছে। আর আর এস এ আলাদাভাবে অংশগুলো বুঝিয়ে দেওয়া আছে। আর বিএস বা বিআরএস হাজার পদ্ধতিতে লেখা আছে। এগুলো দেখে আপনারা সহজে চিনতে পারবেন যে কোনটা কোন খতিয়ান। সবাই নিজেদের বাড়িতে যদি কোনো খতিয়ান থাকে, পর্চা থাকে, সবাই চেক করবেন এবং প্র্যাকটিস করবেন।
এবার আসেন 16 আনা পদ্ধতির বিশ্লেষণ ও সূত্র। 1 টাকা সমান 16 আনা, 1 আনা সমান 20 গন্ডা, 1 গন্ডা সমান 4 কড়া, 1 কড়া সমান 3 ক্রান্তি, 1 ক্রান্তি সমান 20 তিল। অর্থাৎ আনা, গন্ডা, কড়া, ক্রান্তি, তিল। আনা সবচেয়ে বড়, এরপরে গন্ডা, এরপরে কড়া, এরপরে ক্রান্তি, এরপরে তিল। মিনিট, ঘন্টা, সেকেন্ড আছে না, দিন, মাস, বছর, ওইভাবে আর কি এখানে আনা, গন্ডা, কড়া, ক্রান্তি, তিল। তাহলে 1 টাকা 16 আনা, 1 আনা 20 গন্ডা, 1 গন্ডা 4 কড়া, 1 কড়া 3 ক্রান্তি, 1 ক্রান্তি 20 তিল। সবাই মুখস্থ করেন তো। সবাই মুখস্থ করতে থাকেন, শুনবো। অন্যভাবে বলা যায় 20 তিলে 1 ক্রান্তি, অর্থাৎ নিচের থেকে আবার এইভাবে 20 তিলে 1 ক্রান্তি, 3 ক্রান্তিতে 1 কড়া, 4 কড়াতে 1 গন্ডা, 20 গন্ডাতে 1 আনা, 16 আনাতে 1 টাকা। অর্থাৎ প্রথম অংশটা, অর্থাৎ প্রথম কলামে যেটা সেটা মুখস্থ করবেন ভালো করে। 1 টাকা 16 আনা, 1 আনা 20 গন্ডা, 1 গন্ডা 4 কড়া, 1 কড়া 3 ক্রান্তি, 1 ক্রান্তি 20 তিল, এভাবে। হ্যাঁ, এবার 2 নম্বর সূত্র, যেটা 16 আনার পদ্ধতির বিশ্লেষণ ও সূত্র। 16 আনা, 16 গুণ 20, যেহেতু 1 আনায় 20 গন্ডা, 16 আনায় কয় গন্ডা, 16 গুণ 20 320 গন্ডা। 16 আনায় কত করা, আনা, গন্ডা, করা, তাহলে 16 গুণ 20 গুণ 4, 1280 করা। 16 আনায় কত ক্রান্তি, তাহলে আনা, গন্ডা, করা, এরপরে ক্রান্তি নাকি। 16 গুণ 20 গুণ 4 গুণ 3, অর্থাৎ 3840 ক্রান্তি। 16 আনায় কত তিল, আনা, গন্ডা, করা, ক্রান্তি, তিল, এই সবগুলো ধাপ অতিক্রম করে তিল। তাহলে 16 গুণ 20 গুণ 4 গুণ 3 গুণ 20 সমান 76800 তিল। তাহলে আমরা এইভাবে বলবো, 16 আনা সমান 320 গন্ডা, 16 আনা 1280 করা, 16 আনা 3840 ক্রান্তি, 16 আনা 76800 তিল। এই দুইটা সূত্র আমরা মুখস্থ করে ফেলি। প্রথমটা কি, 1 টাকা 16 আনা, 1 আনা 20 গন্ডা, 1 গন্ডা 4 করা, 1 করা 3 ক্রান্তি, 1 ক্রান্তি 20 তিল। 2 নম্বর সূত্র, 16 আনা 320 গন্ডা, 16 আনা 1280 করা, 16 আনা 3840 ক্রান্তি, 16 আনা 76800 তিল। শুনবো আমি, কে পারবেন হাত উঠান না দেখা। মনির হোসেন, আনমিউট করে বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। 1 টাকা, 1 টাকা হলো 16 আনা, আর 1 আনা হইতেছে, আহ, 1 টাকায় 16 আনা, আর 1 আনা হইতেছে, যদি তিল থেকে বলি তাহলে সহজ হয় আর কি। যদি 20 তিলে হইলো 1 ক্রান্তি, 1 ক্রান্তিতে হলো 3 ক্রান্তিতে 1 কড়া, 4 কড়াতে 4 কড়াতে 1 গন্ডা, আর 20 গন্ডাতে 1 আনা। 2 নম্বরটা বলেন। 2 নম্বরটা আমি দেখতে একটু দেরি হয়ে গেছে, এই জন্য এখন বলতে পারবো না, একটু সময় লাগবে। আচ্ছা, ঠিক আছে, জাবেদ হোসেন বলেন। যে কেউ আপনার বলতে পারেন, হ্যাঁ, বলতে চাইলে বলতে পারে, হাত উঠাইবেন, সুযোগ দেওয়া হবে। তো এত কম হাত উঠান কেন? অন্যান্য বেঁচে তো 5-10 জন হাত উঠায়, সবাইকে সুযোগ দিতে পারি না, তাদের আগ্রহ মনে হয় কম। জি, জাবের বলেন। জি, জি, আসসালামু আলাইকুম। 2 জি, নম্বর ওয়ালাইকুম। হচ্ছে 16 আনা 320 গন্ডা, 16 আনা 1280 কড়া, 16 আনা 3840 ক্রান্তি, 16 আনা 76803। পরেরটা বলেন। জি, 16 আনা 320 ঘন্টা, 16 আনা 1280 করা, 16 আনা 3840 জি, ক্রান্তি, 16 আনা ওইটাই 768। বললাম, ওইটাই বলছিলাম। হ্যাঁ, ঠিক আছে, দুটোটা শিখতে হবে। হ্যাঁ, জি। আগামী ক্লাসের আগে অবশ্যই এগুলো মুখস্থ করতে হবে।
এবার দেখেন একটা হোয়াইট বোর্ড শেয়ার করছি। আশা করি দেখা যাচ্ছে। আনা গন্ডা করা ক্রান্তি তিল, সবাই মুখস্থ করে ফেলেন, এই সিরিয়ালটা মুখস্থ করেন। আনা গন্ডা করা ক্রান্তি তিল, আনা গন্ডা করা ক্রান্তি তিল, আনা গন্ডা করা ক্রান্তি তিল, মুখস্থ হয়েছে? এবার দেখেন আমরা কি করেছিলাম, 1 টাকা 16 আনা। তাহলে 16 আনা, যেহেতু 16 আনা পর্যন্ত আমাদের যাইতে হবে, শিখতে হবে, প্রতীকগুলো শিখতে হবে। রোমান সংখ্যা শিখেছি না আমরা, জানি না? ওইরকম এই 16 আনা শিখতে হলে আমাদেরকে শুধু 4 আনা পর্যন্ত শিখলে আমরা 16 আনা পর্যন্ত পারবো। সবাই খেয়াল করেন, এই যে কোনাকুনি টান, এটা হলো 1 আনা। 2-এর মতো কোনাকুনি টান, 2 আনা। 3-এর মতো কোনাকুনি টান, 3 আনা। 3 আনার চিহ্ন আরো আছে, 9-এর মতো 3 আনার চিহ্ন, সি এর মতো। এভাবে 3 আনা। 3 আনার প্রতীক 3টা, অর্থাৎ 3ভাবে ব্যবহার করে আর কি, মূল তো একটাই। এরপরে হলো খাড়াখাড়ি টান, হলো 4 আনা। তাহলে 1 আনা, 2 আনা, 3 আনা, 4 আনা, এই 4টা যদি পারেন 16 আনা পর্যন্ত পারবেন। এবার যদি 5 আনা লিখতে চাই কি করতে হবে, এই 4 আনা আর 1 আনা, এই 5 আনা হয়ে গেল। 6 আনা লিখতে চাইলে 4 আনা আর 2 আনা, 6 আনা। 7 আনা লিখতে চাইলে 4 আনা, 3 আনা, 7 আনা। 8 আনা লিখতে চাইলে 4 আনা, 4 আনা, 8 আনা, হয়ে গেল 8 আনা। 9 আনা লিখতে চাইলে 8 আনা আর এই 1 আনা, 9 আনা। 10 আনা লিখতে চাইলে 8, 2, 10 আনা। 11 আনা লিখতে চাইলে 8, 3, 11 আনা। 12 আনা লিখতে চাইলে 3টা 4 লাগে, ঠিক না? 1, 2, 3, 3টা 4 লাগে এইভাবে, কিন্তু আসলে এইভাবে লেখে না, লেখে হলো, দেখাচ্ছি, 1, 2, 3, দর মতো যেটা আর কি, 3টা 4 একসাথে মিলাই দিছি। এটা হলো কি 12 আনা। 13 আনা লিখতে হইলে 12 আনা আর এই 1 আনা, 13 আনা। 14 আনা লিখতে হইলে 12 আনা আর হলো 2 আনা, 14 আনা। 15 আনা লিখতে হলে 12 আনা আর 3 আনা, 15 আনা। 16 আনা হলো আর হলো 1 আনা, এই 16 আনা। সবাই দেখেন কিভাবে লেখে। তাহলে আমরা কি 16 আনা পর্যন্ত শিখলাম, হ্যাঁ? আমাদের পিডিএফ এ দেওয়া আছে। আমরা যদি 4 আনা পর্যন্ত পারি তাহলে আমরা 16 আনা পর্যন্ত শিখতে পারবো। আনার পরে কি গন্ডা, 4 গন্ডা 1 আনা, ঠিক না? মানে 20 গন্ডা 1 আনা। তাহলে গন্ডার চিহ্ন কিভাবে লিখতে হবে, গন্ডার চিহ্ন সংখ্যা দিয়ে লিখতে হবে, 1, 2, 3, 4, 5, 6, এভাবে 20 পর্যন্ত। 20 গন্ডা 1 আনা। এরপর হলো করা, 4 করা 1 গন্ডা, হ্যাঁ? করা কিভাবে লেখে, এই খাড়া খাড়া টান হলো 1 করা, 1 টান। 2 টান 2 করা,
তিন টান তিন করা, এ তিন করা, এ এক করা, চার করা। যদিও এটা আনার সাথে মিলে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু তারপরে এভাবে লিখে দেখেন, এক করা, দুই করা, তিন করা, চার করা। এরপর দেখেন ক্রান্তি কিভাবে লেখে। হ্যাঁ, কোনাকুনি টান, এক ক্রান্তি, দুই টান দুই ক্রান্তি, তিন টান তিন ক্রান্তি, তিন ক্রান্তিতে এক করা। আনাগোন্ডা করা ক্রান্তি, এরপরে তিল, বিশ তিলে কি এক ক্রান্তি না? এই তিলটা সংখ্যায় লেখে। হ্যাঁ, এক দুই তিন চার, গন্ডার মতো আর কি, লাস্টে হলো 20। এই 20 তিলে কি এক ক্রান্তি। তাহলে আমরা শিখলাম আনা গন্ডা করা ক্রান্তি তিল। আনা 16 আনা লিখলাম, গন্ডা 20 গন্ডা, এক আনা 20 পর্যন্ত লিখলাম, করা 4 করা 1 গন্ডা 4 লিখলাম, ক্রান্তি 3 ক্রান্তিতে 1 করা 3 লিখলাম 3 পর্যন্ত, তিল 20 তিলে 1 ক্রান্তি 20 পর্যন্ত লিখলাম। এভাবে আনা গন্ডা করা ক্রান্তি তিল লিখতে হয়, শিখতে হয়। তা আমাদের এখানে পিডিএফ এর মধ্যে দেওয়া আছে। হ্যাঁ, যাদের বই আছে বইও দেওয়া আছে। এই সংখ্যাগুলো আমরা শিখবো, এই সূত্রগুলো মুখস্থ করব, দুইটা সূত্র, আনাগোন্ডার সূত্র আর হলো খতিয়ান চিহ্নের আলামত গুলো আমরা মুখস্থ করব। এই ছিল আজকে আমাদের আজকের মূল ক্লাস।